লার্নার্স। তো তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো 2026 সাল এবং যাদের সেমেস্টার 3 পরীক্ষা রয়েছে বা সেমেস্টার 3 যারা এবার দিবে, তো তাদের যে বাংলা ভাষার যে রয়েছে অর্থাৎ বাংলা বিষয়, সেই বাংলা বিষয়ের ধ্বনিতত্ত্ব এবং সেখানে যে ধ্বনি বিজ্ঞান তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবে, কারণ এই টপিকটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার জন্য আসার মতো একটা বিষয়। যে বর্ণ, ধ্বনি, মৌলিক স্বরধ্বনি, এরপরে ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, এই টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওর মাধ্যমে খুব কম সময়ের মধ্যে আমরা জেনে নেব যে এই জিনিসগুলো কী। তো এই ধ্বনিতত্ত্ব, ধ্বনিবিজ্ঞান তোমাদের অধ্যায়ে রয়েছে, বাংলা বিষয়ে রয়েছে। তো তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে, যে জিনিসটা দেওয়া রয়েছে তোমাদের সিলেবাসে, সেখানে তোমাদের বলা হয়েছে প্রথমে যে মৌলিক স্বরধ্বনি কী। তো মৌলিক স্বরধ্বনি কোন স্বরধ্বনিগুলোকে বলা হয় যদি এখানে আলোচনা করতে চাই, তাহলে মৌলিক স্বরধ্বনি বলা হচ্ছে সেই সমস্ত স্বরধ্বনিকে যেগুলোর হচ্ছে যেগুলো হচ্ছে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেই সমস্ত স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। অর্থাৎ এই স্বরধ্বনি হচ্ছে আর না ভাঙা যাবে না তো বিশ্লেষণ করা যাবে, এমন স্বরধ্বনিকে আমরা বলবো মৌলিক স্বরধ্বনি। আর বাংলা ভাষায় এরকম স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। সেই 7টি কী স্বরধ্বনি? সেই 7টি স্বরধ্বনি হচ্ছে এখানে তোমাদের দেওয়া রয়েছে, যে একটা হচ্ছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, এরপরে হচ্ছে এ, ও। তো এই হচ্ছে তোমাদের 7টি স্বরধ্বনি। এখানে আরেকটি দেওয়া নেই, সেটা হচ্ছে ঐজফলা আকার এ। এই 7টা হচ্ছে তোমাদের মৌলিক স্বরধ্বনি, এবং এইগুলো যে আছে দীর্ঘ উ, ওই, ঔ, এইগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। ওই এবং ও এই দুটোকে যৌগিক স্বরধ্বনি বলা হয়, এগুলো পরবর্তীতে আমরা দেখছি এখন। তো প্রথমে যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি। তো মৌলিক স্বরধ্বনি তোমাদের বললাম যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে সেই সমস্ত স্বরধ্বনি যাদেরকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। তো মৌলিক স্বরধ্বনি যেগুলো রয়েছে এখানে দিয়েছে ছকের আকারে, এবং তোমাদের এইভাবেই কিন্তু পড়তে হবে। এটা পড়ার ক্রম যেটা হচ্ছে সেটা হচ্ছে এইভাবে কিন্তু আমাদের পড়তে হবে, এটাকে এইভাবে আমরা এগিয়ে যাব। তো জীবের বিভিন্ন রকম স্থান অনুযায়ী, উচ্চারণ স্থান অনুযায়ী এবং জীব এগুলো উচ্চারণ করার সময় মুখগহ্বর যেটা থাকে সেখানে বিভিন্ন রকম অবস্থান হয়ে থাকে, এবং আমাদের ঠোঁট যেগুলো রয়েছে, দুটো ঠোঁট, এই ঠোঁটগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে এই বর্ণগুলোকে উচ্চারণ করার সময়, তো সেই অনুযায়ী এই বর্ণগুলোকে এখানে বিশ্লেষণ করে রাখা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই যদি দেখি আমরা হ্রস্ব ই, তো হ্রস্ব ই যদি আমরা বলে থাকি তাহলে এখানে বলবো যে হ্রস্ব ই হচ্ছে একটা প্রসারিত ধ্বনি। কারণ প্রসারিত ধ্বনি এই জন্য কারণ আমাদের ঠোঁট এখানে কিন্তু প্রসারিত হয়ে যায়, এবং এটা হচ্ছে সম্মুখ ধ্বনি, কারণ এটা বলার সময় আমাদের জিভ কিন্তু সামনের দিকে এগিয়ে আসে, অর্থাৎ দাঁতের দিকে এগিয়ে আসে, তাই জন্য এটাকে বলছি আমরা সম্মুখ স্বরধ্বনি। এবং এ যেটা তোমরা দেখছো এটা হচ্ছে আমাদের, এটাও প্রসারিত স্বরধ্বনি, কারণ ঠোঁট আমাদের প্রসারিত হয়ে যায় এবং জিভটাও সামনের দিকে এগিয়ে আসে, তাই জন্য আমরা এটাকে বলবো সম্মুখ স্বরধ্বনি। এবং সামনে অল্প উঠে থাকে, যার জন্য একে আমরা বলবো উচ্চ মধ্য। এটাকে বলবো আমরা উচ্চ স্বরধ্বনি, কারণ এটা হচ্ছে পুরোটাই উঠে থাকে, জিভ যখন উচ্চারণ করবে তুমি দেখতে পাবে জিভ উঠে থাকে, তাই জন্য একে বলবো উচ্চ। এবং এটা হচ্ছে সামনের দিকে অল্প উঠে থাকে, যার জন্য একে বলবো উচ্চ মধ্য। এবং এটা যেটা হচ্ছে এটাও হচ্ছে প্রসারিত স্বরধ্বনি, এটাও হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, জিভ এগিয়ে থাকে, এবং এটা হচ্ছে নিচের দিকে উঠে থাকে, যার জন্য একে আমরা বলবো নিম্ন স্বরধ্বনি। কী স্বরধ্বনি বলবো? নিম্ন। এরপরে তোমরা এখানে আরেকটা যেটা রয়েছে আ, এখানে আ থাকছে, তো এটাকে বলছি আমরা নিম্ন স্বরধ্বনি, এটাকে বলছি আমরা নিম্ন। এবং এটা উচ্চারণ করার সময় জীব আমাদের হচ্ছে মাঝখানের জায়গায় থাকে, না সামনের দিকে থাকে না পেছনের দিকে থাকে, একটা মাঝামাঝি জায়গায় থাকে, যার জন্য আমরা একে বলছি নিম্ন এবং মধ্য স্বরধ্বনি। এরপরে তোমরা যদি দেখো যে ও, এই ওটা উচ্চারণ করার সময় আমাদের জিভটা গুটিয়ে যায় এবং আমাদের ঠোঁট যে রয়েছে কুঁচকে যায়, যার জন্য এটাকে বলছি আমরা কুঞ্চিত স্বরধ্বনি। কী স্বরধ্বনি? কুঞ্চিত স্বরধ্বনি। এবং এই ওটা যে রয়েছে ওটাও হচ্ছে আমাদের জিভটা গুটিয়ে যায় এবং ঠোঁটগুলোও কুঁচকে যায় এবং জিভটা সামনে একটু উঠে থাকে, তার জন্য এটাকেও আমরা বলবো উচ্চ মধ্য কুঞ্চিত স্বরধ্বনি বলবো এটাকে। এবং হ্রস্ব উ যেটা রয়েছে এটাও হচ্ছে আমাদের কুঞ্চিত স্বরধ্বনি, কারণ ঠোঁটটা হচ্ছে আমাদের কুঁচকে যাচ্ছে। তুমি উচ্চারণ করে দেখবে হ্রস্ব উ উচ্চারণ করার সময় তোমার জিভটা কুঁচকে যাবে এবং জিভ গুটিয়ে থাকবে, এটাকে বলবো আমরা উচ্চ স্বরধ্বনি, কারণ জিভ উপরে অবস্থান করে। হ্রস্ব উ যখন তুমি উচ্চারণ করবে তখন জিভ হচ্ছে উপরের দিকে উঠে থাকবে সামনের দিকে, যার জন্য একে বলবো আমরা উচ্চ। তো এই হচ্ছে আমাদের মৌলিক 7টা স্বরধ্বনি। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিবে যে এমসিকিউ আকারে অবশ্যই, যে নিম্নের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়।
যেহেতু এখানে তোমাকে 7টা মনে রাখতে হবে এবং অপশানে হয়তো তোমাকে কী দিতে পারে, অপশানে হয়তো তোমাকে দিয়ে দিল হ্রস্ব উ দীর্ঘ উ তোমাকে দিয়ে দিল, তাহলে এই অপশানগুলোর মধ্যে তোমাকে দেখে ঠিক করতে হবে যে কোন অপশানটা এটার সাথে যাচ্ছে না। যদি দীর্ঘ উ দেওয়া থাকে তাহলে দীর্ঘ উ হবে, যদি ওই দেওয়া থাকে তাহলে হচ্ছে এটা মৌলিক স্বরধ্বনি হবে না, কিংবা ও যদি দেওয়া থাকে তাহলে সেটাও কিন্তু মৌলিক স্বরধ্বনি হবে না। তো এখান থেকে এরকমভাবে প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে। এরপরে এখানে তোমাদের দেওয়া হয়েছে যে মৌলিক স্বরধ্বনি কী কী, ও, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ এবং ও। তো এইগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এবং যৌগিক স্বরধ্বনি হচ্ছে একটা ওই এবং ও। এইগুলো হচ্ছে ও এর সাথে হ্রস্ব ই যুক্ত হয়ে ওই তৈরি হয়েছে, এবং ও এর সাথে যুক্ত হয়ে হ্রস্ব উ যুক্ত হয়ে ও তৈরি হয়েছে, যার জন্য একে আমরা বলছি যৌগিক স্বরধ্বনি, বা এর অন্য আরেকটা নাম রয়েছে, সেই নামটা হচ্ছে সন্ধ্যাক্ষর নাম, সন্ধ্যাক্ষর। তো এটা হচ্ছে এর অন্য নাম বা যৌগিক স্বরধ্বনি। পরবর্তীতে তোমাদের এখানে রয়েছে যে এই যে তোমাদের বর্গের বর্ণমালা যেগুলো দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ক বর্গের ক খ গ ঘ উ, এবং চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য ন, এবং প ফ ব ভ ম। তো এইগুলো হচ্ছে তোমাদের 25টা বর্ণমালা, এরা বর্গের আকারে অবস্থান করে, যার জন্য একে আমরা বলছি বর্গীয় বর্ণ। তো এখানে দেওয়া রয়েছে, এবং এখান থেকে আমরা পরবর্তীতে জানবো যে আমাদের ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি অর্থাৎ হচ্ছে, ঘোষ মানে হচ্ছে যে ঘোষণা করা, অর্থাৎ হচ্ছে এখানে সুরের একটা গম্ভীর ভাব থাকবে, অর্থাৎ আমরা যে উচ্চারণ করব এই বর্ণগুলো, তো এগুলোর মধ্যে হচ্ছে আমাদের একটা গম্ভীর একটা ভাব থাকবে, সুরের গাম্ভীর্য থাকবে, যার জন্য এদেরকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি। এবং যেখানে সুরের গাম্ভীর্য থাকবে না সেটাকে বলবো আমরা অঘোষ ধ্বনি। তো বর্গের যে প্রথম এবং দ্বিতীয় যে বর্ণমালা রয়েছে সেটা হচ্ছে আমাদের অঘোষ ধ্বনি। ক, চ, ট, ত, প এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। খ, ছ, ঠ, থ, ফ এটাও হচ্ছে অঘোষ ধ্বনি। এবং ঘোষ ধ্বনি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে কিন্তু এগুলো বর্ণ উচ্চারণ করার সময় একটা গম্ভীর ভাব থাকবে। গ, ঘ, বর্গীয় জ, ঝ, ড, ঢ, দ, ধ এরকমভাবে যখন উচ্চারণ করা হয় তো এদের মধ্যে একটা সুরের গাম্ভীর্য ভাব থাকে, যার জন্য এদেরকে বলা হয়েছে ঘোষ ধ্বনি। এটা হচ্ছে বর্গের 3 নম্বর এবং 4 নম্বর ধ্বনি। তো এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে বলবে যে নিম্নের কোনটি অঘোষ ধ্বনি বা অঘোষ ধ্বনি নয়, তাহলে তোমাকে কিন্তু এখান থেকে লিস্টগুলো হচ্ছে দেখে যেতে হবে যে নিম্নের কোনটি অঘোষ ধ্বনি আছে। তো বর্গের প্রথম এবং দ্বিতীয় যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের অঘোষ ধ্বনি, এবং 3 নম্বর আর 4 নম্বর এটা হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি। তো যখন তোমাকে যেভাবে প্রশ্ন দিবে সেইভাবে কিন্তু তোমাকে উত্তর করে দিতে হবে। আর এই যে 5 নম্বর বর্গ যেটা রয়েছে, এই 5 নম্বর সিরিজটা, এটা হচ্ছে আমাদের নাসিক্য বর্ণ সবগুলোই, কারণ এগুলো উচ্চারণ করার সময় আমাদের যে শ্বাসবায়ু রয়েছে সেটা হচ্ছে আমাদের নাক দিয়ে নির্গত হয়, যার জন্য আমরা একে বলছি নাসিক্য ধ্বনি। তুমি নাক চিপে উঁ বলতে পারবে না, ইও বলতে পারবে না, মূর্ধন্য নও বলতে পারবে না, দন্তন্য নও বলতে পারবে না, ম বলতে পারবে না। এগুলো সবগুলো উচ্চারণ করার সময় আমাদের নাক দিয়ে বাতাস নির্গত হয়, যার জন্য এদেরকে আমরা বলি নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি। পরবর্তীতে দেখব আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি। প্রাণ শব্দ যদি আমরা শুনি তো প্রাণ শব্দের অর্থ হচ্ছে আমাদের এখানে শ্বাসবায়ুর কথা বলা হচ্ছে। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, তো যে বর্ণগুলো উচ্চারণ করতে বা ধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের শ্বাসবায়ু বেশি ব্যবহৃত হয়, বেশি ব্যবহার করছি, সেগুলোকে বলছি আমরা মহাপ্রাণ ধ্বনি। কী ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি। এবং মহাপ্রাণ ধ্বনি যদি দেখি তাহলে আমরা বর্গের 2 নম্বর এবং বর্গের 4 নম্বর যে ধ্বনি আছে এই লিস্টটা আমরা দেখতে পাবো মহাপ্রাণ ধ্বনি, কারণ এইগুলো উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু অনেক বেশি ব্যবহার করি। এবং অল্প প্রাণ ধ্বনি তোমরা যে দেখছো এখানে, এই যে বর্গের 3 নম্বর বর্গের 1 নম্বর এবং বর্গের 3 নম্বর যে ধ্বনি রয়েছে এগুলো হচ্ছে আমাদের অল্প প্রাণ ধ্বনি, অর্থাৎ এখানে আমাদের উচ্চারণকালে শ্বাসবায়ু অনেক কম ব্যবহার করি, যার জন্য আমরা একে বলছি অল্প প্রাণ ধ্বনি। এবং এটা হচ্ছে আমাদের বর্গের 3 নম্বর এবং বর্গের 4 নম্বর সিরিজ যেটা লাইনে রয়েছে, এইগুলো হচ্ছে আমাদের অল্প প্রাণ এবং মহাপ্রাণ। এরপরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন যেভাবে দিবে যে প্রশ্নে উল্লেখিত বা নিম্নলিখিত কোনগুলি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তো মহাপ্রাণ ধ্বনি তোমরা দেখতে পাচ্ছ এখানে খ, ছ, ঠ, থ, ফ এটা হচ্ছে আমাদের মহাপ্রাণ ধ্বনি। এবং এদিক থেকে যদি দেখি তাহলে বর্গের 4 নম্বর ঘরে ঘ, ঝ, ঢ, ধ, ভো। এরপরে মহাপ্রাণ না অল্প প্রাণ এটা বোঝার জন্য তোমার কাছে একটা সুবিধা আছে, তুমি এক টুকরো কাগজ নিয়ে মুখের সামনে তুমি ধরতে পারো, এবং মুখের সামনে ধরে তুমি উচ্চারণ করবে ক, গো, অর্থাৎ বর্গের 1 নম্বর এবং বর্গের 3 নম্বর বর্ণ যখন সেই মুখের সামনে কাগজটা ধরে উচ্চারণ করবে ক, গো, চ, জ, ট, ড, ধ, তো,
দো, এগুলো যখন উচ্চারণ করবে দেখবে কাগজটা নড়ছে না, বা নড়লেও সেটা হচ্ছে খুব সীমিত, বোঝা যাচ্ছে না। এবং তুমি যখন মহাপ্রাণ ধ্বনিটা উচ্চারণ করতে যাবে এই বর্গের 2 নম্বর এবং বর্গের 4 নম্বর, যে খো, ঘো, এগুলো যখন তুমি সেই কাগজটা মুখের সামনে ধরে উচ্চারণ করবে দেখবে কাগজটা কিন্তু খুব জোরে জোরে নড়ছে, অর্থাৎ আমাদের শ্বাসবায়ু কিন্তু অনেক বেশি পরিমাণে নির্গত হচ্ছে বা ব্যবহার হচ্ছে, যার জন্য এটাকে আমরা মহাপ্রাণ বলছি। তো তোমার কাছে এটা একটা পরীক্ষা করার মতো জায়গা রয়েছে, তুমি কাগজ নিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। তো এরপরে হচ্ছে তোমাকে প্রশ্ন যেভাবে দিবে পরীক্ষায়, এখানে পরের স্লাইডে আমি আর একটু যোগ করে দিয়েছি, যে তোমাকে প্রশ্ন যেভাবে দিবে বলবে যে এই যে আমাদের অল্প প্রাণ যেটা ঘর রয়েছে, আমাদের অল্প প্রাণ ঘর কোনটা, 1 নম্বর ঘর, এবং আমাদের অঘোষ ধ্বনির ঘর কোনটা রয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর। তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে যে অঘোষ অল্প প্রাণ, এই অঘোষ এবং অল্প প্রাণ ধ্বনি নিচের কোনটা রয়েছে, তোমাকে কিন্তু এখানে লিখতে দিবে। তো অঘোষের ঘর আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর এবং 2 নম্বর রয়েছে, এটা ঠিক আছে, কিন্তু অল্প প্রাণের ঘর দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 নম্বর রয়েছে, আর এদিক থেকে রয়েছে অল্প প্রাণের ঘর 3 নম্বরে। কিন্তু এখানে অল্প প্রাণের এই ঘরটা থাকলেও কিন্তু এখানে হচ্ছে এটা ঘোষ বর্ণের, এই দুটো হচ্ছে ঘোষ বর্ণের। অল্প প্রাণ তো আছে, এটা অবশ্যই অল্প প্রাণ আছে 3 নম্বর ঘরটা, কিন্তু এটা হচ্ছে ঘোষ বর্ণ। আর আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে অঘোষ অল্প প্রাণ, তো অঘোষ বর্ণ দেখতে পাচ্ছি আমাদের এই লাইনটা রয়েছে এবং অল্প প্রাণটাও রয়েছে আমাদের এই লাইনটা। তো আমাদের এই পুরো লাইনটাই হয়ে যাচ্ছে অঘোষ অল্প প্রাণ। তাহলে যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে নিম্নের কোনটি অঘোষ অল্প প্রাণ, তাহলে কিন্তু তুমি এই যে এখানে যে আমাদের 5টা বর্ণ রয়েছে, এই 5টা বর্ণকে কিন্তু তোমার মধ্যে রাখতে হবে, মাথায় রাখতে হবে, তাহলেই তুমি উত্তর করতে পারবে। এরপরে তোমাকে বলে দিবে যে কোনটি নই বা কোনটি আছে, তোমাকে এইগুলো দিয়ে দিল যে অঘোষ অল্প প্রাণ নিম্নের কোনটি নই। তো তোমাকে এখানে এই কো দিয়ে দিল, চো দিয়ে দিল, টো দিয়ে দিল, 3টে দিয়ে দিল, যেহেতু 4টে অপশান থাকছে, এই 4টে তো আছে। এবার যেহেতু তোমাকে জিজ্ঞেস করেছে নই, তো তোমাকে নইয়ের জন্য এই যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারে এখান থেকে তুলে। তো তোমাকে হচ্ছে এই ছকগুলো ভালো করে মনে রাখতে হবে। আমি এরকম 2-3টে প্রশ্ন এখানে রেখেছি, যে এখানে বলা হয়েছে যে প্রথমে যদি আমরা দেখি, প্রথমে দেখতে চাই যে কোনটি আমাদের অল্প প্রাণ ধ্বনির উদাহরণ। অল্প প্রাণ ধ্বনি জিজ্ঞেস করেছে কো, চো, জো নাকি সবগুলো। তাহলে যদি আমরা একবার স্লাইড থেকে দেখে নিই, উত্তর তো এখানে সবগুলো হবে, কিন্তু আমি যদি তোমাদের দেখাতে চাই যে কোনটি এখানে অল্প প্রাণ ধ্বনির উদাহরণ, তো আমরা এখানে বের করব অল্প প্রাণ ধ্বনি আমাদের কে কে রয়েছে। এই যে অল্প প্রাণ ধ্বনি, তো অল্প প্রাণ ধ্বনি রয়েছে আমাদের এই 1 নম্বর ঘর এবং 3 নম্বর ঘর। তো শুধু যেহেতু আমাকে অল্প প্রাণ জিজ্ঞেস করেছে, তাহলে এই পুরো ঘরটা হয়ে যাবে এবং এই পুরো ঘরটা হয়ে যাবে। এবার আমাদের অপশানে কী দেওয়া রয়েছে, অপশানে দেওয়া রয়েছে কো, চো, জো আর সবগুলো। তো কো, চো, জো এগুলো কি আমাদের অল্প প্রাণ রয়েছে? তো কো, চো এবং বর্গীয় জো অবশ্যই আমাদের অল্প প্রাণ ঘোরের মধ্যেই পড়ছে। 1 নম্বর ঘোর এই যে অল্প প্রাণ, এবং 3 নম্বর ঘোর যেটা রয়েছে এই যে অল্প প্রাণ। তো কো, চো, জো অল্প প্রাণ রয়েছে এবং এখানে অপশানে দেওয়া রয়েছে যে সবগুলো, তো এখানে উত্তর হয়ে যাবে সবগুলোই ঠিক। এরপরে আমাদের বলেছে যে কোনটি এখানে অঘোষ অল্প প্রাণ ধ্বনির উদাহরণ। অঘোষ অল্প প্রাণ জিজ্ঞেস করেছে, অঘোষ অল্প প্রাণ। তো অঘোষ অল্প প্রাণের ঘোর যদি আমরা দেখতে চাই, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের দুটো হচ্ছে অঘোষের ঘোর এবং অল্প প্রাণ শুধুমাত্র এটা রয়েছে, তার মানে এটাই হচ্ছে আমাদের অঘোষ অল্প প্রাণের ঘর। তো অঘোষ অল্প প্রাণের মধ্যে রয়েছে কো রয়েছে, চো, টো, তো, পো। অঘোষ অল্প প্রাণের মধ্যে কে রয়েছে, কো, চো, টো, তো, পো, মানে হচ্ছে বর্গের সবটাই প্রথম ধ্বনিগুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঘোষ অল্প প্রাণ কোনটি রয়েছে, তো কো রয়েছে, কী কী ছিল, কো ছিল, এরপরে চো ছিল, এরপরে টো ছিল, এরপরে ছিল তো, এবং পরেরটা ছিল পো। তো এখানে আমরা যদি অপশান দেখি যে আমাদের ওখানে অপশান কোনটা যাচ্ছে, তো অপশান দেখতে পাচ্ছি শুধুমাত্র কো রয়েছে এবং বাকিগুলো কিন্তু অপশানের সাথে যাচ্ছে না। তো সবগুলো উত্তর ভুল এবং কোনটি উদাহরণ, অপশান কো, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপরে বলেছে যে কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি নয়। ঘোষ মহাপ্রাণ ধ্বনি এগুলো কিন্তু ভালো করে নোটিস করবে, নয় কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি নয়। ঘোষ মহাপ্রাণ ধ্বনি নয়, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘোষ, এই দুটো হচ্ছে ঘোষের ঘোর এবং মহাপ্রাণ ধ্বনি এখানে বলেছি আমরা যে এই যে মহাপ্রাণ, এটা হচ্ছে ঘোষের ধ্বনি এবং হচ্ছে আমাদের মহাপ্রাণের ঘোর হচ্ছে এটা, এই ঘোরটা হচ্ছে মহাপ্রাণ এবং ঘোষ ধ্বনি হচ্ছে এই দুটো ঘোর মিলে হচ্ছে ঘোষ ধ্বনি এবং শুধু মহাপ্রাণ ধ্বনি হচ্ছে এই 4 নম্বর ঘোরটা। তো আমাদের জিজ্ঞেস করেছে কোনটি নয়, তাহলে কে কে আছে যদি আমরা এখানে দেখি, খো রয়েছে, ঝো রয়েছে, ঢো রয়েছে, ধ রয়েছে এবং ভো রয়েছে। তো এইগুলো আমাদের রয়েছে, তাহলে নয় কোনটি যদি আমরা বলতে চাই, তাহলে এর হয়তো সঠিক উত্তর হয়ে যাবে বর্গীয় জো। বর্গীয় জো হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর।
বর্গীয় জ কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইভাবে তোমরা কিন্তু এই জিনিসগুলো হচ্ছে সলভ করতে হবে এবং এই জিনিসটাকে হচ্ছে তোমরা খাতার মধ্যে ভালো করে লিখতে পারো, এখান থেকে স্ক্রিনশট নিয়ে। অবশ্য তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে যেভাবে ছকটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটু জটিলভাবে, সেটা হচ্ছে একটু বুঝতে তোমাদের কষ্ট হতে পারে। তো আমি এখানে তাই জন্য আলাদা করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমার যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হলে এই পিডিএফগুলো সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবে। এরপরে পরবর্তী স্লাইডে বলা হয়েছে তোমাদের এগুলো কিন্তু দেওয়া রয়েছে সিলেবাসে, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আকারে জিজ্ঞাসা করার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, যে নাসিক্য ধ্বনি কোনগুলো। এক্ষুনি তোমাদের বললাম যে যেগুলো আমাদের নাক দিয়ে উচ্চারণ করতে শ্বাসবায়ু নির্গত হয় সেগুলোকে আমরা বলছি নাসিক্য ধ্বনি, যেমন উঁ, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য ন এবং হচ্ছে ম, এগুলোকে আমরা নাক দিয়ে উচ্চারণ করি, যার জন্য বলছি এদেরকে আমি নাসিক্য ধ্বনি। এরপর হচ্ছে তাড়িত ধ্বনি কোনগুলো বা তাড়িত ব্যঞ্জন কোনগুলো, তো এটা হচ্ছে ডোয়ে শুনোরো এবং ঢোয়ে শুনোরো। ডোয়ে শুনোরো উচ্চারণ করার সময় আমাদের জিভের মধ্যে একটা তাড়নার সৃষ্টি হচ্ছে, যার জন্য এদেরকে বলা হয় তাড়িত ব্যঞ্জন। এরপরে হচ্ছে উষ্ণ ধ্বনি কোনগুলো, উষ্ণ ধ্বনি হচ্ছে তালব্য শ, মূর্ধন্য শ, দন্ত শ এবং হো, এগুলোকে বলা হয় উষ্ণধ্বনি। এগুলো তোমাদের সবগুলো সিলেবাসে দেওয়া রয়েছে বইতে। তো এগুলোকে বলা হচ্ছে উষ্ণধ্বনি। উষ্ণধ্বনি কী জন্য? কারণ এগুলো উচ্চারণ করার সময় আমাদের নাক দিয়ে কিন্তু একটা উষ্ণ বাতাস নির্গত হয়, যার জন্য বলছি আমরা এদেরকে উষ্ণধ্বনি। এরপরে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি কোনটি? পার্শ্বিক ধ্বনি হচ্ছে লো। লো যখন উচ্চারণ করছি তো জিভের দু পাশ দিয়ে আমাদের কী বেরোচ্ছে? বাতাস বেরোচ্ছে, যার জন্য এদেরকে বলছি আমরা, এদেরকে না শুধু লোকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। এরপরে কণ্ঠনালীয় ধ্বনি কোনটি বা কণ্ঠনালীয় ব্যঞ্জন যদি জিজ্ঞেস করে তাহলে শুধু বলবো হো। এই হোকে যখন আমরা উচ্চারণ করছি তখন আমাদের কণ্ঠ থেকে বাতাস নির্গত হয়, কণ্ঠ থেকে হো, যার জন্য এদেরকে বলছি আমি কণ্ঠনালীয় ধ্বনি। এরপর এখানে আরেকটা হয়তো মনে হয় এটা তোমাদের সিলেবাসে দেওয়া নেই, তবুও তরল ধ্বনি কোনগুলোকে বলা হয়? তো এই তরল ধ্বনিকে বলা হয় রো এবং লোকে বলা হয় তরল ধ্বনি। এটা জানার জন্য বলে দিলাম, তোমাদের সিলেবাসে হয়তো মেবি দেওয়া নেই। তো এই ছিল আজকে ছোট্ট আলোচনা। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এরকম ছোটো ছোটো ইনফরমেশন তোমাদের কিন্তু সিলেবাসের সেমিস্টারে যা যা রয়েছে, সেমিস্টার 3-4 উচ্চ মাধ্যমিক কিন্তু আলোচনা করা হবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা দেখার জন্য এতক্ষণ সকলকে ধন্যবাদ এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে এই জিনিসটা জানিয়ে দেবে। এরপরে হচ্ছে লাইক সাবস্ক্রাইব যেটা রয়েছে অবশ্যই ইচ্ছা হলে করতে পারো এবং ভিডিওটা দেখার জন্য প্রত্যেককেই থ্যাংক ইউ, ধন্যবাদ।